নমস্কার, আমি অনন্যা। গপ্প বন্ধুর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শোনাব হেমেন্দ্র কুমার রায়ের একটি ভয়ের গল্প। গল্পটির নাম বাজলে বাঁশি কাছে আসি। চলুন তাহলে শুরু করা যাক। তোমরা কোণারকের নাম নিশ্চয়ই শুনেছ। কোণারক হচ্ছে একটি জায়গার নাম, পুরী থেকে প্রায় 18 মাইল দূরে। সেখানে খুব পুরনো একটি ভাঙাচোরা সূর্য মন্দির আছে। মন্দিরের বেশিরভাগ এখন ভেঙে পড়েছে বটে, কিন্তু যেটুকু এখনো দেখতে পাওয়া যায় তা এতই সুন্দর যে পৃথিবীর সব দেশ থেকে দর্শকের দল আসে আগ্রহে। কোণারক ও পুরীধামের মাঝখানকার 18 মাইল জায়গাটাকে মরুভূমি ছাড়া আর কিছুই বলা যায় না। এই মরুভূমির একদিকে দাঁড়িয়ে আছে জগন্নাথের মন্দির, একদিকে আছে কোণারকের সূর্য মন্দির। একদিকে দেখা যায় অনন্ত সমুদ্র এবং আরেকদিকে আকাশের সীমারেখা পর্যন্ত চলে গেছে অনন্ত বালির প্রান্তর। এই বালুকার রাজ্যে ছোটোখাটো একটি জনজঙ্গল শ্যামলতা পাওয়া যায় কেবল কোণারকের ভাঙা দেউলের আশেপাশে। এই বন জঙ্গলের মধ্যেই একটি সরকারি ডাক বাংলো আছে। আমি যখন সেই বাংলোয় গিয়ে আশ্রয় নিয়েছিলাম তখন সেখানে এক তান্ত্রিক সন্ন্যাসীর নির্জন আশ্রয় দেখেছিল। বাংলোর ভেতরে দুখানি শোবার ঘর, তার একখানিতে ছিলুম আমি, আর একখানি দখল করেছিলেন আরেকজন অপরিচিত ভদ্রলোক। পরে তার সঙ্গে পরিচয় হয়েছিল। তার নাম পূর্ণবাবু, কলকাতার কোন কলেজের অধ্যাপক। এখানে এসেছেন কোণারকের মন্দির দেখবার জন্য। কোণারকের মন্দির থেকে খানিক তফাতে এগিয়ে গেলে পাওয়া যায় চন্দ্রভাগা নদী। একদিন সন্ধ্যার কিছু আগে আমি ওই নদীর ধারে বেড়াতে বেরিয়েছি। হঠাৎ আমার পায়ের কাছে কিসের ঠোক্কর লাগলো। হেঁট হয়ে চেয়ে দেখি বালির ভেতর থেকে কি একটা জিনিসের আধখানা বেরিয়ে রয়েছে। খানিক টানাটানি করতে এই জিনিসটা সবখানাই বেরিয়ে পড়ল। ভালো করে পরীক্ষা করে বুঝলুম সেটা হচ্ছে অদ্ভুত আকারের একটা বাঁশি। অন্যমনস্কভাবে সেটাকে হাতে নিয়ে আমি আবার বাংলোর দিকে ফিরলুম। যখন বাংলোর খুব কাছে এসে পড়েছি তখন কেন জানি না আমার মনে হলো একবার পেছন পানে ফিরে তাকানো উচিত। সঙ্গে সঙ্গে ফিরে দাঁড়িয়ে দেখি নদীর ধার থেকে একটা মানুষের মূর্তি হনহন করে আমার দিকেই এগিয়ে আসছে। তার যেন খুব তাড়া, অথচ সে কিছুতেই তাড়াতাড়ি আসতে পারছে না। অন্তত তার ভাবভঙ্গি দেখে আমার এরকমই মনে হলো। সে যেন আসছে আসছে আসছেই, সে আসছে অথচ আসতে পারছে না। সন্ধ্যার আসন্ন অন্ধকারে মূর্তিটাকে স্পষ্টভাবে দেখা যায় না, অথচ তাকে ভালো করে দেখবার জন্যে মনের ভেতরে একটা আকর্ষণ কৌতূহল জেগে উঠল। বাংলোর ঘরের ভেতরে বসে বাতির আলোতে বাঁশিটাকে ভালো করে পরীক্ষা করে দেখল। বাঁশিটা মোটেই একালের নয়, তামার বাঁশি, এবং বয়সে হয়তো কোণারকের মন্দিরের মতোই সুপ্রাচীন। তার গায়ে কতগুলো যেন অক্ষর খোদাই করা রয়েছে, কিন্তু সেগুলো যে কোন ভাষার অক্ষর কিছুই বোঝা গেল না। এই সেকেলে বাঁশিটা কখনো বাজে কিনা দেখবার জন্য তার রন্ধ্রে একবার ফু দিলাম। আমার সেই সামান্য ফুঁয়েই বাঁশিটা হঠাৎ আশ্চর্য তীক্ষ্ণ ও তীব্র স্বরে বেজে উঠল। বাঁশি যে অত জোরে বাজতে পারে এটা ছিল আমার কল্পনারও অতীত। অত্যন্ত চমকে উঠে বাঁশিটা টেবিলের ওপর রেখে দিলুম এবং সঙ্গে সঙ্গে শুনলুম একটা এলোমেলো ঝোড়ো হাওয়া বাহির থেকে ঘরের ভেতরে ঝাঁপিয়ে পড়ল। বাতিটা নিভে গেল। জানলা বন্ধ করে আমি আবার বাতিটা জ্বালালুম এবং তারপরেই শুনলুম ঘরের দরজায় কে করাঘাত করছে। আস্তে আস্তে উঠে দরজা খুলে দিলুম। আর একটা ঝোড়ো হাওয়ার দমকায় সে ঘরের ভেতরে ঢুকে পড়ল, কিন্তু দরজা খুলে কাউকেই দেখতে পেলুম না। ভাবলুম আমারই মনের ভ্রম, দরজায় শব্দ হয়েছে হাওয়ার জন্যেই। সেই রাত্রে হাওয়ার জোর ক্রমেই বেড়ে উঠতে লাগলো। দরজা জানলায় ক্রমাগত ঠেলা মেরে পাগলা হাওয়া কেবলই যেন ঘরের ভেতরে আসতে চায়। তার আওয়াজ শুনে আমার মনে হলো কোণারকের প্রাচীন ভগ্ন মন্দিরের আত্মা যেন করুণ আর্তনাদ করছে।
যেন দেউলের সমস্ত পাথরের মূর্তি হঠাৎ আজ জ্যান্ত হয়ে কাতর কান্না শুরু করে দিয়েছে। অসংখ্য যক্ষ রক্ষ কিন্নর ও নাগকন্যার দল যেন এই বাংলোর চারিদিক ঘিরে দল বেঁধে দাঁড়িয়ে রয়েছে। দরজায় করাঘাত করছে তারাই। এরকম সব কথা মনে হওয়া মনের খুব ভালো অবস্থার লক্ষণ নয়। মন থেকে এইসব দুশ্চিন্তা তাড়িয়ে এখন ঘুমোবার চেষ্টা করাই উচিত। চেয়ার ছেড়ে উঠে ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। খানিক পরেই চোখে একটু তন্দ্রার আমেজ এলো, কিন্তু ঘুম আসবার আগেই আমার কেমন সন্দেহ হলো যে বিছানায় আমি আর একলা নেই। আমার পাশেই যেন আর একজন কেউ শুয়ে আছে। টেবিলের উপরে বাতিটা তখনও জ্বলছিল। সেই আলোতে আড়ষ্টভাবে পাশ ফিরে দেখলুম বিছানায় আমি ছাড়া আর কেউ নেই। নিজের মিথ্যা ভয়ে নিজেই মনে মনে হেসে আমি আবার চোখ মুদে ফেললুম, কিন্তু তখনই আবার মনে হলো আমার পাশে আর একজন কে শুয়ে পড়েছে। কিন্তু এবার এই অলীক কল্পনা নিয়ে আর মাথা না ঘামিয়ে আমি নিদ্রা দেবীর আরাধনায় নিযুক্ত হলুম। সকালবেলায় বেড়াতে বেরিয়েছি পূর্ণবাবুর সঙ্গে দেখা। তিনি কিরকম এক চোখে আমার দিকে তাকিয়ে আছেন দেখে আমি জিজ্ঞাসা করলুম, আমাকে কিছু বলতে চান? পূর্ণবাবু বললেন, আগে হ্যাঁ, কাল সারা রাত কি আপনার ভালো ঘুম হয়নি? কেন বলুন দেখি? কাল সারা রাত আপনার ঘরের ভেতর থেকে নানা রকম শব্দ এসেছে। কে যেন চেয়ার টেবিল সরাচ্ছে, ঘরময় লাফালাফি আর ছোটাছুটি করে বেড়াচ্ছে, দুম দুম করে জানলা খুলছে আর বন্ধ করছে। এই সব গোলমালে আমিও কাল রাতে ঘুমোতে পারিনি। আমি বললুম, এ তো ভারী আশ্চর্য কথা, কাল সারা রাত আমার তো ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। পূর্ণবাবু অপ্রস্তুত হয়ে বললেন, তাহলে আমারই বোধহয় শুনতে ভুল হয়েছে, শব্দগুলো অন্য কোনো জায়গা থেকে এসেছে বোধহয়। এমনই সব কথা কইতে কইতে ফিরে এসে আমরা বাংলোর বারান্দার উপরে উঠেছি। এমন সময় আমার ঘরের ভেতর থেকে হাউমাউ করে চেঁচাতে চেঁচাতে একটা বালক ছুটে বেরিয়ে এলো। বাংলোর রক্ষকের ছেলে। ভয়ে সে ঠকঠক করে কাঁপছে দেখে আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলুম, কি রে, কি হয়েছে? ও ঘরের খাটে কে বসে আছে। দৌড়ে ঘরের ভেতরে গিয়ে হাজির হলুম। খাটের উপরে কেউ নেই, কেবল বিছানার চাদরখানা এলোমেলো হয়ে গুটিয়ে পাকিয়ে ঘরের মেঝে পড়ে রয়েছে। বালক বললে, না, সে ওই খাটেই বসেছিল, ঠিক যেন একটা সাদা কাপড়ে তৈরি মূর্তি। আমাকে দেখেই সে খাট থেকে নেমে এলো। পূর্ণবাবু বললেন, বোধহয় এখানকার কোনো লোক চাদর মুড়ি দিয়ে ছেলেটাকে ভয় দেখিয়ে আবার পালিয়ে গেছে। আমারও মন বললে তাই হবে। সেদিন সন্ধ্যার পর টেবিলের ধারে বসে বই পড়ছিল। হঠাৎ চোখ পড়ল সেই তামার বাঁশির দিকে। এই ছোট্ট বাঁশিটা কাল কিরকম জোরে অস্বাভাবিক স্বরে বেজে উঠেছিল সেই কথা মনে পড়ল। এমন অদ্ভুত গড়নের বাঁশিও কখনো দেখিনি, এমন তীব্র আওয়াজও কখনো শুনিনি। বাঁশিটাকে আবার তুলে নিয়ে বাজাবার চেষ্টা করলুম। একটি মাত্র ফুঁ দিতেই বাঁশিটা এমন বিকট স্বরে বেজে উঠল যে আমার কান যেন ফেটে গেল। পর মুহূর্তেই বাহির থেকে বিষম ঝোড়ো হাওয়া হু হু করে ঘরের ভেতরে ঢুকে পড়ে আলোটাকে দিলে নিভিয়ে। ঘরের জানলা দরজা বন্ধ করে আলোটা আবার জ্বেলে অবাক হয়ে ভাবতে লাগলুম, বাইরে কোনো দুর্যোগ নেই, তবু আচমকা এমন ঝোড়ো হাওয়া জাগে কেন? কালও এই ব্যাপার হয়েছিল, আজও তাই। খাটের দিকে চোখ গেল। বিছানার চাদরখানা আপনা আপনি তাল পাকিয়ে গুটিয়ে যাচ্ছে। এও কি সম্ভব? নিজের চোখে বিশ্বাস করতে পারলুম না। চোখ দুটো দুহাতে রগড়ে ভালো করে আবার তাকিয়ে দেখি খাটের ওপরে পা ঝুলিয়ে বসে আছে এক কিম্ভূতকিম আকার মূর্তি। ধপধপে কাপড়ের মতো সাদা তার দেহ, তার হাত আছে, পা আছে, মাথা আছে, কিন্তু চোখ নাক ঠোঁট দেখা যায় না। কি ভয়ানক! মূর্তিটা উঠে দাঁড়ালো, দুদিকে দু হাত বাড়িয়ে বাঁধো বাঁধো পায়ে যেন কি ধরবার চেষ্টা করতে লাগলো।
তার ভাবভঙ্গি অন্ধের মতো। কিন্তু সে কাকে খুঁজছে? আমাকে? এ কথা মনে হতেই দারুণ আতঙ্কে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালুম। সেই শব্দ পেয়েই অন্ধ মূর্তিটা বেগে আমার দিকে ছুটে আসতে লাগলো। আমি এক লাফে দরজার কাছে এসে পড়লুম। পাগলের মতো দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে চেঁচাতে লাগলুম, রক্ষা করো, রক্ষা করো। চারিদিক থেকে দ্রুত পায়ের শব্দ পেলুম। পূর্ণবাবুর গলা শুনলুম। ব্যাপার কি মশাই, ব্যাপার কি? দু হাতে চোখ চেপে মাটির ওপরে বসে পড়ে আকুল স্বরে বললুম, ঘরের ভেতরে সেই সাদা কাপড়ের মূর্তিটা। সকলে ঘরের ভেতরে গেল। পূর্ণবাবু উচ্চ স্বরে বললেন, কে? কেউ তো নেই এখানে। হতবম্বের মতো ঘরে ঢুকে দেখলুম মূর্তি অদৃশ্য হয়েছে। মেঝের ওপরে দরজার কাছে বিছানার চাদরখানা গড়াগড়ি দিচ্ছে। এমন সময় কোনারকের মঠের সেই তান্ত্রিক সন্ন্যাসী ঘরের ভেতর ঢুকে বললেন, কি হয়েছে, এখানে এত গোলমাল কেন? বলতে বলতে তার চোখ হঠাৎ টেবিলের ওপরে পড়ে খানিকক্ষণ স্থির হয়ে রইল। তারপর তিনি এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে তামার বাঁশিটা তুলে নিয়ে সেটা গভীরভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। তারপর বললেন, এটা এখানে কেমন করে এলো? আমি বললুম, ওটা চন্দ্রভাগা নদীর তীরে কুড়িয়ে পেয়েছি। সন্ন্যাসী ঘরের ভেতর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, এ বাঁশিটাকে আমি সমুদ্রে বিসর্জন দিতে চললুম। এ হচ্ছে জাদুকরের অভিশপ্ত বাঁশি, এ অমঙ্গলকে ডেকে আনে। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাজলে বাঁশি কাছে আসি। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে এরকম আরও নানা স্বাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গপ্পবন্ধু অনন্যাকে। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন, গপ্পে থাকুন।